আমার মানা করা সত্ত্বেও বিয়েতে রাজি হয়েছিস কোন সাহসে? মায়ের এমন নীরবতা হয়তো তার ভালো লাগেনি, তাই তিনি তাকে ধমকে বললেন। কথা কানে যায় না? বোবা হয়ে গেছিস তুই? কান্না করবি না একদম, না হলে ঠাটিয়ে একটা চড় মারবো। মায়ের এবার রেগে ওনাকে বলল। হ্যাঁ পারবেনই তো, শুধু চট থাপ্পড় মারতে একটু সফটভাবে কথা বলা যায় না? তিনি এবার মায়রাকে তার বুকে জড়িয়ে নিলেন। কেন যেন খুব অস্বস্তি হতে লাগলো মায়রার। আবারও তার স্পর্শে কাঁপাকাঁপি শুরু হয়ে গেল মেয়েটার। আজ এবার একটু নরম সুরে বললেন। আমার কথা কেন শুনিস না তুই? কেন বুঝিস না অতিরিক্ত চাই তোকে সবসময়? আমার কথা অমান্য করতে তোর ভালো লাগে না? মায়রা কিছু বলল না, কি বলা উচিত সে জানে না। তিনি এবার মায়রাকে নিজের বুক থেকে উঠিয়ে কপালে একটা চুমু দিলেন। মায়ের চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। বিয়ের সাজ তুলে ফেল, তোকে বিয়ের সাজে দেখার অধিকার শুধু আমার। বলে তিনি গটগট করে চলে গেলেন। মায়েরা তার যাওয়ার দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এতটুকু বুঝতে পারলো এবারও তার বিয়েটা হচ্ছে না। প্রত্যেক বাড়ির মতো এবারও তার বিয়েটা ভেঙে গেল। তার কারণ একটাই, আদ্রর অতিরিক্ত চাওয়া। অন্ধকার ছাদে এক কোণে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে মায়েশা। আজ কেন যেন ও নিজেকে প্রচুর অসহায় লাগছে। মায়েশার হাতে প্রেগনেন্সির ফাইল। আজই পরীক্ষা করিয়ে জানতে পারলো ও মা হতে চলেছে বিয়ে ছাড়া। কিন্তু মায়েশার অনাগত বাচ্চার বাবা একটু আগে মায়েশাকে ফোন করে রিজেক্ট করে দিয়েছে। বড্ড অসহায় লাগছে ওর। কি করবে জানা নেই ওর। এসব চিন্তার মাঝেই কেউ মায়েশার ঘাড়ে হাত রেখে বলে। মাইশা, এত রাতে ছাদে কি করছিস? আজ যে মায়রার বিয়ে, খবর আছে তোর? মায়েশা পেছনে তাকিয়ে দেখে আয়ান দাঁড়িয়ে। জলদি করে নিজের চোখের পানি মুছে ফেলে মায়েশা। ছাদে অন্ধকার থাকার ফলে আয়ান মায়েশার চোখের পানি দেখতে পায়নি। মায়েশা নিজেকে সামলিয়ে বলে। কিছু না ভাইয়া, আসলে খুব গরম লাগছিল তাই ছাদে এসেছিলাম, যদি একটু বাতাস পাওয়া যায়। আয়ান হালকা হেসে বলে। ও আচ্ছা, তুই মায়রার কাছে যা, ওর যদি কোনো দরকার হয়। হ্যাঁ যাচ্ছি। মায়েশা নিচে চলে যায়। আয়ন কালো কুচকুচে আকাশের দিকে তাকিয়ে বলে। পৃথিবী এমন কেন? যাকে চায় তাকে পায় না, যাকে চায় না সে বারবার কাছে আসে। কেন যে তাকে অতিরিক্ত চায়? এই অতিরিক্ত চাওয়াটা যে খুব খারাপ। কথাগুলো বলে কান্না করে দেয় আয়ান। যদিও ছেলেদের অত সহজে কাঁদতে নেই, তবে আজ খুব করে কাঁদতে ইচ্ছে করছে আয়ানের। বিয়ের সাজ তুলে একটা নর্মাল ড্রেস পরে নিচে এলো মায়েরা। এতক্ষণে শিওর আদ্র ভাইয়া তার বিয়েটা ভেঙে ফেলেছে। ভেতর ভেতরে খুব খারাপ লাগছে তার, তাও কিছু করেনি। নিচে নেমে দেখে আদ্র ভাইয়া সোফায় বসে ফোন টিপছে। আর তার মা শাড়ির আঁচলে মুখ গুজে কাঁদছেন, হয়তো মায়েরার বিয়ে ভেঙে যাবার ফলে। এই পরিস্থিতি দেখে সামনে যাওয়ার সাহস হলো না আর। সে সে ফিরে চলে যাচ্ছিল, তখনই দাদুমণি তাকে গম্ভীর স্বরে ডাক দিয়ে বলে। মায়েরা, ওইদিকে কই যাচ্ছ? এখানে এসো, আমরা তোমারই অপেক্ষা করছিলাম। দাদুর কথা শুনে এক ঢোক গিলল সে। তাদের বাড়িতে সবাই দাদুমণিকে খুব ভয় পান। অনেক স্ট্রিক্ট মহিলা হচ্ছে এই দাদুমণি। সে গুটি গুটি পায়ে দাদুমণির কাছে গিয়ে বলল। দাদুমণি কিছু বলবে? আমার পাশে বসো। মায়েরা দাদুমণির পাশে বসতে যাবে, তখনই খেয়াল করলো সে যদি এখন দাদুমণির পাশে বসে তাহলে নিশ্চিত আদ্র ভাইয়ের সাথে তার ছোঁয়া লাগবে। আর সেই কাঁপাকাঁপি, তখন দাদুমণি কি যে বলবে জানে না। মায়েরা অসহায় চোখে আদ্র ভাইয়ের দিকে তাকালো। তার দৃষ্টি হয়তো তিনি বুঝতে পারলেন, তাই তিনি বলেন। দাদি, আমি বাইরে যাচ্ছি, কাজ আছে। না আদ্র, তুমি আমাদের ফ্যামিলির বড় ছেলের মধ্যে একজন, তোমার দায়িত্ব এখানে বেশি, তাই তোমারও কথাগুলো শোনা উচিত। আদ্র ভাইয়া দাদুমণির কথা শুনে বসে রইলেন। মায়েরা আর কি করবে, ওখানেই বসতে হলো। বসার পর দাদুমণি ওকে উদ্দেশ্য করে বললেন। দেখো মায়েরা, এই নিয়ে মোট 2বার তোমার বিয়ে ভেঙে গেল। এখন এটা নয় যে আমরা তোমাকে দোষারোপ করছি। আমি জানি আমার নাতনি কোনো খারাপ কাজ করেনি, তাই এখন বলছি এসব বিয়ে চিন্তা বাদ দিয়ে পড়াশুনো করো মন দিয়ে। আমাদেরই দোষ তোমাকে এত তাড়াতাড়ি বিয়ের চাপ দেওয়ার উচিত হয়নি। দাদুমণির কথায় মায়েরা সহ বাড়ির সবাই যতদূর সে ভেবেছিল এখন হয়তো দাদুমণি তাকে বকা দিবে, বাট দাদুমণি তো উল্টো সান্ত্বনা দিচ্ছে। হাউ। আদ্র ভাইয়ের কথা আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো তার ঠোঁটে রহস্যময়ী হাসি। আচ্ছা, বাই এনি চান্স
এটাতে আদ্র ভাইয়ের কোনো কারসাজি নেই তো? মায়ের ভাবনার মাঝে আদ্র ভাইয়ের সবার আড়ালে তার কানে ফিসফিস করে বলে, রাতে ছাদে আসবি, দেরি হলে কিন্তু আমি তোর রুম থেকে কোলে করে তুলে আনবো। আদ্র ভাইয়ের কথা শুনে তার দিকে অবাক হয়ে তাকালো সে। আমার পক্ষে আসা সম্ভব না। যদি কেউ দেখে তাহলে কি ভাববে? কে কি ভাববে তাতে আমার কিছু যায় আসে না। তোকে আসতে বলেছি, আসবি, না হলে আসবো আমি। মায়ের উত্তর পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। তারপর বড় মা মানে আদ্র ভাইয়ের মাকে উদ্দেশ্য করে বললেন, আম্মু, আমি পুলিশ স্টেশনে যাচ্ছি। আসতে রাত হবে, অনেক কাজ জমে আছে। 3 দিন যাইনি। তুমি আমার জন্য অপেক্ষা করো না। তারপর তিনি মায়ের দিকে তাকিয়ে বললেন, মায়েরা তো আছেই, ও তো বেশ রাত পর্যন্ত পড়ে। ওর থেকে চেয়ে নিব, কিছু লাগলে তুমি ঘুমিয়ে পড়িও। মায়েরা অসহায় চোখে আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, এই লোকটা কেন আমাকে অতিরিক্ত জ্বালায়? কেন? আমি এর থেকে দূরে থাকতে চাই, আর ইনি আরো কাছে আসতে চায়। অসহ্যকর লোক একটা। আদ্র ভাইয়ের কথা শুনে বড় মা বললেন, এখন কিছু খেয়ে যা, সকালে তো কিছু খাসনি। সমস্যা নেই, স্টেশনে গিয়ে খেয়ে নিব। বলেই বেরিয়ে যায় আদ্র ভাইয়া। আগে থেকেই পুলিশের ইউনিফর্ম পরে রেডি ছিল। আদ্র পেশায় একজন পুলিশ অফিসার, যদিও এখন এসপি, কিন্তু বাড়ির কেউ চায়নি সে পুলিশ অফিসার হোক। ওর বাবা আর মায়ের বাবা একজন বিজনেসম্যান, দেশে বিদেশে বেশ খ্যাতি আছে তাদের। সবাই চেয়েছিল আদ্র একজন সফল বিজনেসম্যান হোক, কিন্তু এই খারুসের কি হয়েছে কে জানে, সে পুলিশ হবেই বলে জিদ ধরেছিল, তাই তার জিদের কাছে সবার হার মানতে হলো। 10-12 জন গার্ড মিলে একটা ছেলেকে ধরে নিয়ে এসে একটা লোকের পায়ের কাছে ছুঁড়ে মারল। লোকটি ছেলেটির চুলের মুঠি ধরে উঁচু করে বলে, সাহস কিভাবে হয় তোর ওই মেয়েকে গুলি করতে চাস? ছেলেটি ব্যথায় ডুকরিয়ে ওঠে। ছেলেটি বলে, বিশ্বাস করেন স্যার, আমার কোনো দোষ নাই। আমার একজন কইছিল মাইয়াডারে মারতে। ছেলেটি রেগে জিজ্ঞেস করে, কে? আদনান মাহমুদ। লোকটি রেগে জিজ্ঞেস করে। ছেলেটি বলা নাম শুনে লোকটি হিংস্র রূপ ধারণ করে, এতটাই হিংস্র যে তাকে দেখলে যে কোনো দুর্বল হার্টের মানুষ সাথে সাথে হার্ট অ্যাটাক করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। লোকটি পাশে থাকা রিভলভার দিয়ে ছেলেটির বুক বরাবর 10টা গুলি করে। তারপর সেই ক্ষত স্থানে মরিচের গুঁড়ো দিয়ে পাগলের মতো হাসতে থাকে। গার্ডগুলো ভয়ে থরথর করে কাঁপছে। বিকেলবেলা মেডিকেলের বইগুলো নিয়ে হালকা পাতলা নাড়াচাড়া করছে মায়েরা। কালই ঢাকা মেডিকেলে ভর্তি হয়ে এসেছিল সে। ক্লাস শুরু হবে আরও 1 সপ্তাহ পর। সে পড়ছিল, তখনই দরজায় নক পড়ে। তাকিয়ে দেখে আজিতা আপু 2টো চায়ের কাপ নিয়ে মিষ্টি হেসে দাঁড়িয়ে আছে। মায়েরা হালকা হেসে বলে, বাহ, আজ দেখি বিদ্যাসাগর নিচ থেকে আমার রুমে আসলো। তোর দেখা তো আর পেলাম না আমার রুমে, তাই নিচ থেকে আসলাম। তা কি করছিলি? এই তো বই নিয়ে একটু গবেষণা। আজিতা আপু হচ্ছে আদ্র ভাইয়ের বড় বোন। আদ্ররা 3 ভাই বোন। আজিতা আপু, আদ্র ভাইয়া আর মাইশা, তারা হচ্ছে মায়রার বড় চাচ্চুর সন্তান। মায়রার বাবা হচ্ছে ছোট। ওরা 2 ভাই বোন, মায়রা আর আয়ান। আজিতা আপুর সাথে কথা বলার সময় আপু এক পর্যায়ে বলে, আচ্ছা মায়েরা, জানিস তোর বিয়ে কিভাবে ভেঙেছে? না তো। তোর বিয়ে ভেঙেছে না, কেউ ভাঙিয়েছে। মায়রা অবাক হয়ে গেল আপুর কথায়। আচ্ছা, আপু কি সব জানে? তোর বিয়ে আদ্র ভেঙেছে রে মায়েরা। ভাই আমার তোকে অনেক ভালোবাসে। মায়রা আপুর কথায় টাসকি খেলাম। মনে মনে ভাবলো, তার মানে আপু সব জানে। আপু তুমি? আমি এসব অনেক আগে থেকেই জানি, কিন্তু কিভাবে? সেটা আপাতত বলা যাবে না। আপু চলে গেল আর মায়রা তার যাওয়ার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এরা ভাই বোন দুটোই একরকম, রহস্যে ভরা। রাতের বেলা মায়ের আস্তে করে পা টিপে টিপে ছাদে যাচ্ছে। একটু আগেই ফোনে মেসেজ দিয়েছিল আদ্র ভাইয়া ছাদে আসতে। এক প্রকার বিরক্ত লাগছে তার। এই লোকটার জন্য জীবনটা শেষ আমার। কবে যে মুক্তি পাবো আল্লাহ জানে। ছাদে এসে আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। সে আস্তে করে ছাদের দরজাটা চাপিয়ে আদ্র ভাইয়ের নাম ধরে ডাক দেয়। তৎক্ষণাৎ কেউ তার মুখ চেপে ধরে পাশের দেওয়ালে চেপে ধরে। সে ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। যখন কারো গরম নিঃশ্বাস ওর মুখে পড়ছিল তখন খুব অস্বস্তি হচ্ছিল। কিছুক্ষণ পর তার নাকে সেই চিরচেনা স্মেল আসে। যতটুকু মনে পড়ে এই পারফিউম আদ্র ভাইয়া ইউজ করে। তার পছন্দের পারফিউম এটা। সে ধীরে ধীরে চোখ খুলে দেখে আদ্র ভাইয়া চোখ গরম করে তার দিকে তাকিয়ে আছে।
তার এমন তাকানোর মানে মায়েরার বোধগম্য হলো না। মায়েরা তাকে জিজ্ঞেস করলো। আদ্র ভাইয়া? আর কিছু বলতে পারলো না মায়েরা। তার আগেই তিনি ওর ঠোঁট আঁকড়ে ধরে খুব রুডলি কিস করতে থাকে। তার এহেন কাণ্ডে মায়েরা স্তব্ধ, হাত পা প্রচণ্ড কাঁপছে। কিছুক্ষণ পর তিনি নিজ থেকে ওকে ছেড়ে দিয়ে বললেন, নেক্সট টাইম ভাইয়া বলার আগে এটার কথা মনে করবি। মায়ের ঠোঁটে স্লাইড করে কথাটি বলল আদ্র ভাইয়া। তারপর নিজের ঠোঁট মুছতে মুছতে ছাদের এক কর্নারে চলে গেলেন। মায়ের এখনও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। অন্ধকার নিস্তব্ধ শহর, চারিদিকে কুয়াশা পড়েছে। সেই ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে আছে মায়েরা। শুধু মায়েরা না, আদ্র ভাইয়াও দাঁড়িয়ে আছে। সে যে ওর ঠোঁটে অবৈধভাবে কিস করে আকাশের দিকে তাকিয়ে আছে তার আর খবর নেই। এবার আর চুপ থাকতে পারলো না। আদ্র ভাইয়াকে জিজ্ঞেস করলো, আপনি আমার ঠোঁটে কিস করলেন কেন? কিছুটা রাগান্বিত স্বরে বলল, যাতে একটু হলো ভয় পেয়ে উত্তরটা দেয়। ওর প্রশ্নটা শুনে তার কোনো পরিবর্তন হলো না। কিছুটা মন খারাপ হলো ওর, কারণ তিনি কখনোই ওর কোনো প্রশ্নের উত্তর দেন না। বিরক্তিকর লোক একটা। মায়েরা চলে যাচ্ছিল, তখনই পিছন থেকে আদ্র ভাইয়া তার হাত ধরে বলে, তোর ঠোঁটে অবৈধভাবে টাচ করার ইচ্ছে আমার ছিল না, বাধ্য হয়েছি। আর কখনো যেন তোকে আমাকে ভাইয়া বলে ডাকতে না দেখি। তার কথাই বেশ অবাক হলো মায়েরা। তাকে জিজ্ঞেস করলো, আপনাকে ভাইয়া ডাকবো না তো কি বলবো? তাছাড়া বাড়ির সবাই বা কি বলবে? আপনি তো আমার অনেক বড়, নাম ধরে ডাকলে কেমন দেখায়? মাত্র 9 বছরের বড় আমি তোর, আর নাম ধরে তো আর ডাকতে বলছি না। আপনি করে ডাকবি তাহলেই চলবে, কিন্তু ভাইয়া কখনোই না। আদ্র ভাইয়ের কথাই কিছুটা রাগ হলো মায়েরার। সে তাকে বলল, কেন ভাইয়া ডাকলে সমস্যা কি? আমি তো আপনার কথাটা বলতে যাবে তার আগে তিনি ওর ঠোঁটে আঙ্গুল দিয়ে বলে, হুশ, তুই আমার বোন কখনই না। আমার নিঃশ্বাস তুই, আমার অক্সিজেন তুই, আমার বউ তুই। তার কথায় কিছুটা ঝটকা খেলো মায়েরা, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিল। তিনি ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে বললেন, আজকে শেষ, এরপর আর কখনো বৈধ অধিকার ছাড়া তোকে টাচ করব না। মায়েরা তার কথা শুনে মনে মনে বলে, সেটা হয়তো কখনোই হবে না আদ্র ভাইয়া, কারণ আমি চাই না অন্য কারোর ভালোবাসার মানুষ আমার স্বামী হোক। আপনি অন্য কারো, আমার না। কথাগুলো বলে আউরিয়ার চোখ থেকে মায়েরার পানি গড়িয়ে পড়ল। সাথে সাথেই মুছে নিল, কারণ এটা যদি আদ্র ভাইয়া দেখে তাহলে খবর আছে। তিনি এরকমই, চোখের পানি সহ্য করতে পারে না। আদ্র ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখলো মুখটা কেমন যেন শুকিয়ে আছে। তখনই মনে পড়ল আদ্র ভাইয়া সকালে না খেয়ে বের হয়েছিলেন, আর বাইরে কিছু খেয়েছেন বলে মনে হয় না, কারণ তিনি খুবই রুচিবাহী মানুষ। মায়েরা তার কাছে এগিয়ে এসে বলল, আপনি তো সকালে কিছু খাননি, এখন একটু খেতে দেই। তুই খাবার রেডি কর, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসবেন, বাইরে খুব ঠান্ডা, খাবার ঠান্ডা হয়ে যাবে। হুম। ছাদ থেকে নেমে এলো মায়েরা। টেবিলে থাকা খাবারগুলো চটপট করে ওভেন থেকে গরম করে প্লেটে পেরে নিল। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া নেমে আসলেন। তার চোখ দুটো বেশ লাল হয়ে আছে, হয়তো ঠান্ডার জন্য। তিনি এসে চেয়ারে বসতে বসতে মায়েরাকে উদ্দেশ্য করে বললেন, বাসার সবাই খেয়েছে? তুই খেয়েছিস? মায়েরা কি বলবে বুঝতে পারছিল না, কারণ সে এখনো খায়নি। আর এটা যদি আদ্র ভাইয়া জানে, নিশ্চিত বকে খেতে হবে। তাই মিথ্যা করে বলল, হ্যাঁ খেয়েছি। আমার সাথে মিথ্যা বলিস কোন সাহসে? মায়েরা ভয় পেল কিছুটা, তারপর নিজেকে সামলে পড়ল, মিথ্যা বলতে যাব কেন? একদম চুপ। আমি জানি তুই যখন মিথ্যা বলিস তখন নিজের হাতের আঙ্গুল মোস্টামোস্টি করিস, অ্যান্ড নাও তুই এটাই করছিস। আদ্র ভাইয়ের কথা শুনে মায়েরা চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস ফেল। মনে মনে ভাবল, মনি এত ছোট্ট একটা জিনিসও খেয়াল করেন। আল্লাহ, আগে জানলে আরো খেয়াল রাখতাম। মায়েরা চুপ থাকা দেখে উনি আবার ধমক দিলেন, কি হলো বল, মিথ্যা বলছিস কেন? সরি, আর এমন হবে না। নেক্সট এমন হলে থাপড়িয়ে দাঁত ফেলে দিব, অসভ্য মেয়ে। মায়েরা মনে মনে তাকে হাজারটা গালি দিল। তখনই হাতে টান অনুভব করে। সামনে তাকিয়ে দেখে আদ্র ভাইয়া টান মেরেছে। তিনি ওকে টান দিয়ে পাশের চেয়ারে বসায়। সে হকচকিয়ে পড়ল, কি হয়েছে? এখনই আমার সামনে খাবার কমপ্লিট কর। আমি পরে খেয়ে নিব, প্রমিস। যেটা বলছি সেটা কর। কি আর করার, তার সামনে বসেই খেতে হচ্ছে। আগে জানলে তখনই খেয়ে নিত। আর চোখে তার দিকে তাকিয়ে দেখে তিনি মিটমিট করে হাসছেন।
অবাক হলো কিছুটা, কারণ তিনি খুব কম হাসেন, সবসময় গম্ভীর ফেস নিয়ে ঘুরে বেড়ান। মায়েরা মনে মনে বলল, আমাকে চাপে ফেলে হাসা হচ্ছে তাই না? ভালো হবে না তোর, বজ্জাত লোক একটা। খাবার শেষ করার পর বড় বড় পা ফেলে নিজের রুমে চলে আসলো মায়েরা। রুমে এসে বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে লাগলো। কেন জানি আদ্র ভাইয়াকে দেখলে ওর শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। তার জন্যই তো সবসময় তার থেকে দূরে দূরে থাকে, কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত তার সামনাসামনি হয়ে যায়, যেমনটা আজকে। যদিও বেশিরভাগ সময় আদ্র ভাইয়ার ডাকার কারণে তার সামনে যেতে হয়। মায়েরা বেডে লেপ মুড়ি দিয়ে শুয়ে পড়ল। হাত পা প্রচণ্ড কাঁপছে। কেন কে জানে, আদ্র ভাইয়ের কারণে নাকি ঠান্ডার কারণে জানা নেই ওর। তবে এমন একটা ঘুম দরকার, গভীর ঘুম। সকালবেলা সকাল সকাল বেশ হইচইতে ঘুম ভেঙে গেল। রুম থেকে বাইরে গিয়ে দেখে ওদের বাড়িটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করা হচ্ছে। মা, বাবা, বড় চেঁচা, বড় চাচি সহ সবাই ব্যস্ত, কিন্তু এত কিসের ব্যস্ততা তাদের? আর আজকেই বা কি যে বাড়ি ডেকোরেশন করা হচ্ছে? তখনই দেখলো তার মেঝো চাচুর ছেলে সাদাব ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে ফুল নিয়ে যাচ্ছে। মায়েরা তাকে ডেকে বলল, ভাইয়া আজকে কি বাসায় কোনো ফাংশন? মায়ের কথা শুনে তিনি এমন একটা রিয়াকশন দিলেন যেন সে কোনো এক বড় পাপ করে ফেলেছে। মায়েরা তাকেই বলল, কি হলো ভাইয়া? তুই সত্যি জানিস না? আরে না, প্লিজ বলো না আজ কি। আদ্রিতার এঙ্গেজমেন্ট আজকে, ভুলে গেছিস নাকি? আপু যে চাকরি পেয়েছে। মায়েরা মাথা চাপিয়ে অপরাধমূলক হাসি হেসে পড়ল, একদম মাথা থেকে বেরিয়ে গেছে। তোর মাথায় থাকে কি? যা ফ্রেশ হয়ে নিজে ব্রেকফাস্ট করতে আয় জলদি। আসছি, যাও। সাদা ভাই সবার বড়, মানে আদ্রিতা আপু আর সে এক সমান, কিন্তু সে বিবাহিত। আদ্রিতা আপু বিয়ে করেনি, কারণ তিনি নিজ পায়ে না দাঁড়ানো পর্যন্ত বিয়ে করবেন না বলে জিদ করেছিলেন। আর পরিবারের কেউই তাকে বিয়ের জন্য চাপ দেয়নি। কাল আপু বেশ ভালো একটা চাকরি পেয়েছে, তাই হয়তো আজ এঙ্গেজমেন্ট করা হচ্ছে। পাত্র আগে থেকেই ঠিক করা। পাত্রের নাম রওশন, বেশ ভালো একজন লোক উনি। আপুকে বেশ ভালোবাসেন তিনি, তাই তো এতদিন বিয়ের জন্য চাপ না দিয়ে তার জন্য অপেক্ষা করেছে। মায়েরা ফ্রেশ হয়ে নিচে নেমে দেখলো অলরেডি সবাই খেতে বসে গেছে। সব চেয়ার পরিপূর্ণ, শুধু একটা চেয়ারই খালি, আর সেটা হচ্ছে আদ্র ভাইয়ের পাশের সিট। মায়েরাকে দেখে সাদিয়া ভাবি বলল, কি হলো মায়েরা, আদ্রর পাশে গিয়ে বসো। মায়েরা ভাবির দিকে অসহায়ভাবে তাকালো, কিন্তু কোনো কাজ হলো না। শেষে আদ্র ভাইয়ের পাশেই বসতে হলো। সাদিয়া ভাবি হচ্ছে সাদা ভাইয়ের একমাত্র প্রেয়সী, মানে বউ আর কি। বেশ ভালোবাসে তারা একে অপরকে। খাবার টেবিলে বসা মাত্র মায়েরা বড় আম্মুকে বলে, বড় আম্মু আমাকে খেতে দাও জলদি। বড় আম্মু মুচকি হেসে বললেন, দিচ্ছি, বস। এটা মায়েরার প্রত্যেক দিনের রুটিন, বড় আম্মুর হাতে খাওয়া। শুধু মায়েরার না, মায়েশারও একই অভ্যাস। কিছুক্ষণ পর মায়েশা আসলো। ওর মুখটা বেশ মলিন দেখাচ্ছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে মনে হচ্ছে। কত রাত যেন ঘুমায়নি। মায়েশা এসে চুপচাপ বসে নিজের প্লেট নিয়ে বলল, আমু খেতে দাও। ওর কথাই সবাই বেশ অবাক হলো, কারণ ও আর মায়েরা কখনো নিজ হাতে খায়নি। সবসময় বড় আম্মুই তাদের খাইয়ে দেয়। সাদিয়া ভাবি মায়েশাকে উদ্দেশ্য করে বলেন, কি হলো মাইশা, আজ আমুর কাছে খাবে না? প্রতিদিন তো এর জন্য মায়েরার সাথে ঝগড়া লাগিয়ে দিতে, আজ কি হলো? মায়েশা গম্ভীর কণ্ঠে বলেন, ভাবি আমি এখন বড় হয়েছি, তাই নিজের হাতেই খেতে পারি। মায়েশার এমন অদ্ভুত আচরণে সবাই হতভম্ব। কেউ অতটা মাথা ঘামালো না, কারণ মায়েশার মাঝে মাঝে এমন করে, পরে আবার নিজ থেকে ঠিক হয়ে যায়। খাওয়ার সময় মায়েরা মায়েশাকে জিজ্ঞেস করলো, মাইশা আমাদের তো ড্রেস কেনা লাগবে, তুই যাবি আমার সাথে শপিংয়ে? না তুই যা, ভাইয়ার সাথে আমার ভালো লাগছে না, আর আমার জন্য তুই ড্রেস চুজ করে আনিস। মায়েশা কথাটা বলে খাবার শেষ করে চলে গেল। মায়েরা এক ঢোক কিনল, কারণ এটা ভেবেছে তাকে আদ্র ভাইয়ের সাথে একে একে যেতে হবে। মায়েরা বড় আম্মুকে বলল, বড় আম্মু তুমি চলো না আমার সাথে প্লিজ। না রে, আমাকে আজকে একটু বাইরে যেতে হবে, তোর চাচুর দরকার আছে। মায়েরা সবাইকে জিজ্ঞেস করলো, কিন্তু তারা সবাই না করে দিল। কি আর করার, শেষে আদ্র ভাইয়ের সাথেই যেতে হচ্ছে। মায়েরা রেডি হয়ে নিচে নেমে দেখে আদ্র ভাইয়া ফোনে কথা বলছে। তাকে ডিস্টার্ব করলো না। তিনি কথা বলা শেষ করে মায়েরাকে বললেন, রেডি হয়েছিস? আচ্ছা চল। তারপর বেরিয়ে গেল তারা। গাড়িতে বসা মাত্র মায়েরা সবসময় ঘুম চলে আসে, কিন্তু আজ আর ঘুম আসেনি আদ্র ভাইয়ের কারণে। শপিং মলে পৌঁছে
তিনি মায়রার হাত ধরলেন। মায়রা ভুরু কুঁচকে তার দিকে তাকালো। কি হলো? তিনি কিছু না বলে ওর হাত ধরে সামনে নিয়ে যেতে লাগলেন। তারপর একটা দোকানের ভিতর ঢুকে পড়লেন। ড্রেস দেখান। তার কথাটা শেষ না হওয়া মাত্রই দোকানের সকল স্টাফরা পুরো মার্কেটের অর্ধেক জামা এনে মায়েরার সামনে রাখলো। মায়েরা অবাক হয়ে তার দিকে তাকালো। তিনি পায়ের উপর পা তুলে পড়লেন। চুজ কর জলদি। মায়েরা নিজের মন মতো কয়েকটা ড্রেস নিল, তারপর তাকে বলল। হয়ে গেছে। তিনি মায়েরার হাতের দিকে তাকিয়ে পড়লেন। মাত্র 2টা? আর লাগবে না। আদ্র ভাইয়া মায়েরার কথা শুনে পিছন গিয়ে প্রায় 7-8টার মতো ড্রেস এনে দোকানের মালিককে বললেন। সব প্যাক করে দিন। মায়েরা অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। শপিং মল থেকে বেরোনোর পর ওর চোখ পড়ল ফুচকার দিকে। সে আদ্র ভাইয়ের দিকে অসহায়ভাবে তাকিয়ে বলল, আমি ফুচকা খাবো। রেস্টুরেন্ট থেকে কিনে দিব। এখানকার ফুচকা ভালো না, পেট খারাপ হবে। কিন্তু মায়েরা তো জেদ ধরে বসেছে যে সে এখানকার ফুচকাই খাবে। অবশেষে তিনি রাজি হলেন। ফুচকার দোকানে গিয়ে ওর মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। ও আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তিনি ভুরু কুঁচকালেন। ও মনে মনে বলল, এবার বুঝবেন আমাকে জ্বালানোর মজা। আদ্র ভাইয়া ওর মুচকি হাসি দেখে ভুরু কুঁচকালেন। তিনি ওকে কিছু বলতে যাবেন, তখনই তার ফোনে কল আসে। তিনি ফোন রিসিভ করে পাশে চলে যায়। আদ্র ভাইয়া যাওয়ার পর মায়েরা জলদি করে ফুচকা বিক্রি করা মামাটাকে বলল, মামা 1 প্লেট অনেক বেশি ঝাল দিয়ে বানাবেন, যাতে খেয়ে কান্না করে দেয়। ওর কথা শুনে লোকটি হতভম্ব হয়ে যায়। তিনি বলেন, কি কো মামা, এত ঝাল খাইতে পারবা? আরে মামা, এটা আমার জন্য না, আমার সাথে যে লোকটি এসেছে তার জন্য। আসলে তার মুখে কোনো স্বাদ নেই, তাই ডক্টর বলেছে তাকে বেশি করে ঝাল খাওয়াতে, তাহলেই স্বাদ ফিরে আসবে। কিন্তু তিনি মানতেই চায় না, তাই আর কি। ওর কথাটা তিনি বিশ্বাস করে ফেলেন। তিনি বলেন, আচ্ছা মা। মায়েরা মনে মনে বেশ হাসলো। আদ্র ভাইয়ের কি হবে তা ভাবতেই ওর বেশ হাসি পাচ্ছে। কিছুক্ষণ পর আদ্র ভাইয়া আসলেন। ওর প্লেটে 2টা ফুচকা দেখে তিনি চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করলেন, 2 প্লেট খেতে পারবি? মায়েরা মিষ্টি এসে উত্তর দিল, আমি কেন, আপনিও খাবেন, তাই তো 2 প্লেট অর্ডার দিলাম। তিনি আবারও নাক সিটকিয়ে বলেন, কখনো না, আমি এসব ফুটপাতের খাবার খাই না। প্লিজ আদ্র, আমার একটা রিকোয়েস্ট রাখবেন না? মায়ের কথা শুনে ওর হাত থেকে প্লেট নিয়ে বলে, খাচ্ছি, বাট আজকেই লাস্ট অ্যান্ড তোর জন্য। ওকে। তিনি চামচ দিয়ে একটা ফুচকা মুখে দেওয়ার পরই কেমন যেন কেঁপে উঠলেন। বুঝে গেল ঝালটা বেশি দেওয়া হয়েছে। কিন্তু অদ্ভুতভাবে তিনি একবারও থামলেন না। গপ গপ করে এক একটা ফুচকা খেতে লাগলেন। মায়েরা আর ফুচকা বিক্রেতা মামা অবাক হয়ে তাকিয়ে আছে। আদ্র ভাইয়ের চোখ মুখ সহ নাকের ডগা পুরো লাল হয়ে আছে, তাও তিনি থামছেন না। ওনার মুখ এতটাই লাল বর্ণ ধারণ করেছে যে সুই দিয়ে খোঁচে দিলে রক্ত পড়া শুরু করবে নিশ্চিত। মায়েরার এবার বেশ ভয় হলো। তার কাছে গিয়ে পড়ল, প্লিজ থামুন, আপনার চোখ মুখ লাল হয়ে গেছে। বাট তিনি কোনো রেসপন্স করলেন না। পুরো প্লেট শেষ করে ওর হাতে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে বললেন, তোর খাওয়া শেষ হলে পে করে আসিস, আমি গাড়িতে বসছি। বলেই চলে গেলেন। মায়েরা চটজলদি করে পে করে দিল। আপাতত ওর খাওয়ার রুচি নেই। কে জানে ওদিকে আদ্র ভাইয়ের কী অবস্থা। গাড়িতে গিয়ে নিজের সিটে বসলো। আদ্র ভাইয়ের দিকে তাকিয়ে দেখলো তিনি নিজের সিটে হেলান দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন আর একটু পরপর পানি খাচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ঝাল এতটা বেশি দেওয়া হয়েছে যে আদ্র ভাইয়ের অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আদ্র ভাইয়ের অবস্থা দেখে চোখে পানি চলে আসলো মায়েরার। মনে মনে অনেক অনুশোচনা হচ্ছে, কেন যে এমন করলো। মায়েরা আর সহ্য করতে পারছিল না তার এমন অবস্থা, তাই চোখ বন্ধ করে নিজেকে শক্ত করে নিল। তারপর নিজের সিট বেল্ট খুলে তার ঠোঁট দুটো আঁকড়ে ধরে যতটুকু সম্ভব তার ঝাল কমানোর চেষ্টা করলো। ওর এমন কাজে আদ্র ভাইয়া চোখ বড় বড় করে তাকিয়ে আছেন ওর দিকে। হয়তো কখনো আশা করেনি ও এমন কিছু করবে। কিছুক্ষণ পর তার থেকে সরে এসে মাথা নিচু করে তাকে জিজ্ঞেস করলো, ঝাল কমেছে? তিনি বাঁকা হেসে জবাব দিলেন, অনেকটা। মায়েরা মুগ্ধ দৃষ্টিতে তার বাঁকা হাসির দিকে তাকিয়ে আছে। ওর খেয়ালও নেই ও একটু আগে কি করেছে। তিনি ওকে বললেন, এমন ঠোঁটের স্পর্শ পেলে প্রতিদিন ঝাল খেতে রাজি আছি। এটাই লাস্ট ছিল, আর আশা করবেন না, আমি এটা বাধ্য হয়ে করেছি। সেটা তো বিয়ের পর দেখা যাবে। বাই দ্য ওয়ে, থ্যাঙ্কস ফর ইট। মায়ের ঠোঁটের দিকে ইশারা করে বললেন তিনি। কেন যেন হঠাৎই প্রচুর লজ্জা করছে মায়েরার, আর সাথে রাগও।
ধুর, কেন যেন বেটাকে ঝাল খাওয়াতে গেলাম, শেষে ফাঁসলাম তো আমি। একে কখনো ঠিক করতে পারবো কিনা জানি না। মনে মনে কথাগুলো আউড়িয়ে নিজের চোখ বন্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করলো মায়েরা। আদ্র মুচকি হাসছে আর ড্রাইভ করছে, মাঝে মাঝে মায়ের দিকে তাকাচ্ছে। আদ্র জানতো যে মায়েরা ওর প্লেটে জাল মিশিয়েছে, তা সত্ত্বেও ও পুরো প্লেট শেষ করেছে। কেন করেছে তা জানা নেই ওর। আদ্র মনে মনে বেশ খুশি বলে চলে। মায়েরা একটা হোটেল রুমে বসে আছে, মনের ভেতর চিন্তা থাকলেও মুখে হাসি ফুটিয়ে রেখেছে। মাসার মন বলছে কোনো খারাপ কিছু হতে চলেছে, কিন্তু মাসা ঠিক করেছে না, ওর সাথে কোনো খারাপ কিছু হবে না। মেঘ ওকে মেনে নিবেই। মেঘ হচ্ছে মাসার বয়ফ্রেন্ড আর মাসার অনগত বাচ্চার বাবা। মেঘ আজ একটু আগে মাসাকে ফোন করে এই হোটেল রুমটাতে আসতে বলেছে, কারণ হিসেবে বলেছে বাচ্চার ব্যাপারটা দেখবে। মাসা মেঘের কথা শুনে বেশ খুশি হয়েছে, কিন্তু ও আর কি জানে মেঘ ওর জন্য যে মৃত্যু জাল পেতে রেখেছে। মায়েরা বাসে এসে এক দৌড়ে নিজের রুমে চলে গেল, কারণ আপাতত আদ্র ভাইয়ের মুখ দেখার সাহস তার নেই। তাহলে নিশ্চিত লজ্জে আজর মৃত্যু হবে, অ্যান্ড তার পরের দিন নিউজ পেপারে হেডলাইন হবে বিখ্যাত শিল্পপতি রাসেল খানের মেয়ে লজ্জায় মারা গেছে। তখন ব্যাপারটা বেশ খারাপ দেখাবে। তাই আদ্র ভাইয়ের থেকে নিজেকে আড়াল করলো ও। রুমে এসে দরজা লাগিয়ে জোরে কয়েকটা শ্বাস নিল। ওই মুহূর্তের কথা মনে পড়তেই কেন যেন গালগুলো লাল টকটকে হয়ে যাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গালে একটা থাপড় দিল। এত বোকা কেন তুই মায়েরা? কেন? শুধুমাত্র তোর জন্য আজ এই পরিস্থিতি হলো। ইস, কে জানে কালকে সকালবেলা আদ্র ভাইয়ের সামনে কিভাবে মুখ দেখাবো। হিংস্র সেই লোকটি টেবিলের উপর পা তুলে বসে আছে, হাতে রিভলভার নিয়ে সে এক গভীর চিন্তায় মগ্ন। তখনই লোকটির কেয়ারটেকার সাহিল এসে পড়ল। স্যার। লোকটি রিভলভার থেকে নিজের নজর সরিয়ে সাহিলকে স্ক্যান করে ওকে জিজ্ঞেস করে, এনি নিউজ? জি স্যার। বল। স্যার, ম্যামকে যে গুলি করতে চেয়েছিল সেই লোকটা আজ রাতের ফ্লাইটেই সুইজারল্যান্ড যাচ্ছে। তো তোরা বসে বসে কি করছিস? যা প্রস্তুতি নেওয়া শুরু কর, আজ রাতেই ওনাকে ধরতে হবে। ওকে স্যার। সাহিল চলে যাওয়ার পর বাঁকা হাসে লোকটি। লক্ষ্যের অনেক কাছে চলে এসেছে, জাস্ট আরেকটু অপেক্ষা, দেন আমার মিশন সফল হবে। মাইশা বসেছিল, ঠিক তখনই মেঘের আগমন। মুখে রহস্যময়ী বাঁকা হাসি। মেঘ দেখতে বেশ হ্যান্ডসাম, যে কোনো মেয়েই ওর উপর ঘায়েল। হয়তো এই সৌন্দর্য দেখেই মাইশা ওর প্রেমে পড়েছে। মেঘকে দেখে মাইশা দৌড়ে ওকে জড়িয়ে ধরে বলে, মেঘ, আমি জানতাম তুমি কখন আমাকে ফিরিয়ে দেবে না, তাই তো আমাকে ডেকেছো, তাই না? মেঘ মাইশাকে বেশ জোরে একটা ধাক্কা দেয়, যার কারণে পড়তে পড়তে বেঁচে যায় মাইশা। মাইশা অবাক হয়ে মেঘের দিকে তাকায়। কে বলেছে আমি তোর মতো একটা চিপ মেয়েকে অ্যাকসেপ্ট করব? আমি তোকে এখানে ডেকে এনেছি তোর বাচ্চা নষ্ট করতে, যাতে ভবিষ্যতে আমার আর মিহির লাইফে কাটা হয়ে দাঁড়াতে না পারিস তুই। মাইশা স্তব্ধ। দুপুর 2:30। মায়েরা ছাদে দাঁড়িয়ে আছে প্রায় 1 ঘন্টা হলো। কিছুই ভালো লাগছে না। বারবার ওই মুহূর্তের কথা মনে পড়তেই অনুশোচনা কাজ করছে, কিন্তু এখন আর অনুশোচনা করে কোনো লাভ নেই। শুধু শুধু নিজের সময় নষ্ট করা। ছাদ থেকে নেমে দ্বিতীয় ফ্লোরে এসে দেখে বাসা পুরোপুরি ডেকোরেট করা হয়ে গেছে। সন্ধ্যার পরই আপুর এঙ্গেজমেন্ট হবে, তাই সবাই বেশ ব্যস্ত, একমাত্র ও ছাড়া। রেলিং ধরে নিচে তাকিয়ে দেখলো আদ্র ভাইয়া কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলছে আর ডেকোরেট করতে আসে লোকগুলোকে কাজ দেখাচ্ছে। কাজে ভুল হলে ধমক না দিয়ে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছেন। মায়েরা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত শীতের মতো আদ্র ভাইয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমা হয়েছে। বড় বড় ঘন চুলগুলো কপালে এসে জমা হয়েছে। আদ্র ভাইয়া দেখতে বেশ ফর্সা। শুধু তিনিই না, ওদের ফ্যামিলির সবাই বেশ ফর্সা, কিন্তু তিনি একটু বেশি ফর্সা। আদ্র ভাইয়ের ডান গালে একটা তিল আছে, যেটা মায়েরার উইকনেস। মাঝে মাঝে ওর মনে হয় টুপ করে তার তিলে একটা চুমু দিয়ে দিই। এসব ভাবতে ভাবতে দেখলো তিনি ওর দিকে তাকিয়ে মুচকি হাসছেন। মায়েরা আর তার চোখাচুকি হওয়া মাত্রই একটা চোখ টিপ দিলেন তিনি। মায়েরা এক দৌড়ে নিজের রুমে চলে গেল। মনে মনে বলল, এই লোকটা এত খারাপ কেন? সব সময় আমায় লজ্জায় ফেলে দেয়। আদ্র দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছিল। তখনই পেছন থেকে সাদা পেশে ওর পিঠে চাপড় দিয়ে বলে, বাহ, আজকাল দেখি একা একা হাসা হচ্ছে। তা কই, আমি যখন বলি একটু হাসতে তখন তো হাসিস না, ব্যাপার কি? আদ্র নিজের মাথা চুলকিয়ে বলে, নাথিং। সাদাব দুষ্টু হেসে বলে, প্রেমে পড়েছিস নাকি?
সাদেপের কথা শুনে আদ্র একটা কাশি দেয়, তারপর বলে, কি আবল তাবল বলছিস ভাই? প্রেমে পড়বো তাও আমি? ইম্পসিবল। তুই যে প্রেমে পড়েছিস তা আমি জানি, এবং কার প্রেমে পড়েছিস তাও জানি। কার? আমার পিচ্চি বোন মায়রার। আদ্র চমকিত। এদিকে মেঘের কথা শুনে মার্শার চোখে পানি এসে গেছে। ও বলে, তার মানে তুমি আমাকে ভালোবাসো না? মেঘ তাচ্ছিলার হাসি দিয়ে বলে, তোকে ভালোবাসবো? আমার মাথা খারাপ নাকি? তাহলে এতদিন এসব কি ছিল? টাইম পাস। মেঘের কথা শুনে মার্শা রেগে ওর গালে একটা থাপ্পড় দেয়। ছি, আমার ঘৃণা হচ্ছে। আমি তোমার মতো একটা লোককে ভালোবেসেছি, এতটা নিয়েছো তুমি? আমার বাচ্চাকে মেরে ফেলতে চাও? তোর বাচ্চাকে না মারলে আমার পথের কাটা কিভাবে দূর করবো জান? মেঘ মার্শার দিকে এগিয়ে যাবে, তখনই মার্শা মেঘকে নিজের সর্বশক্তি দিয়ে